হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি হাবিবা, আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিন ফজরের নামাজের পরে আমি বারান্দায় এসে আমার গাছগুলোকে পানি দিই, বারান্দা ধুয়ে ফেলি। কিন্তু আজকে সকালবেলা আমার শরীরটা অনেক খারাপ থাকার কারণে নামাজ পড়ে শুয়ে পড়ছি। আজকে রান্না বাড়ার কাছেও আসতে পারছিলাম না। এদিকে আমি খুবই টেনশনে আছি, গ্যাসও থাকে না, কিভাবে যে এখন রান্না বাড়া করবো। অলরেডি 10টা পার হয়ে গেছে। এখন আমি এসে বারান্দাটা ধুয়ে ফেলছি। কাপড় চোপড়ও অনেক জমা হয়েছিল, কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। বারান্দাটা ধুয়ে যাই হোক, মনটা একটু খারাপই ছিল, কাজকাম গুছানো হয়নি। কাজকাম গুছানো থাকলে মনটা ফ্রেশ হয়ে যায়। তারপরে বারান্দায় এসে তো আলহামদুলিল্লাহ আমার মনটা ভালো হয়ে গেল। দেখছি আমার বেগুন গাছে আল্লাহর রহমতে হচ্ছে জালি আসছে, মরিচ গাছে মরিচ আসছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আজকে হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, ওইগুলো একটু গুছাই নিচ্ছি আগে। আর হচ্ছে যেদিনকে সকালবেলা আমার কাজ করা হয় না, সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেলে না, সকাল আল্লাহ পাকের রহমত থাকে। হ্যাঁ, সকালে সব কাজেরই একটা অন্যরকম হয়, মানে স্পিড থাকে, সব কাজ করা খুবই তাড়াতাড়ি আগায় যায়। যেদিনকে আমি সকালবেলা কাজ না করি সেদিনকে আমার সারাটা দিন লেগে যায় কাজ করতে। যাই হোক, আজকে তারপরে যেহেতু রোজা সামনে, আমাদের সরিষার তেলই খাওয়া হয় সব সময়। কিন্তু ভাজা পোড়া খাওয়ার জন্য একটু তো সয়াবিন তেল ছাড়া ভাজা পোড়া ভালো লাগে না, তিতা তিতা লাগে। এই কারণের জন্য সয়াবিন তেলও নিয়ে আসতে বলছিলাম। নিয়ে আসছে সব, হচ্ছে খেজুর নিয়ে আসছে, সেগুলো সব আলাদা আলাদা করে রাখলাম। আর একটা কথা, সেটা হলো আপনারাই এখন আমার পরিবার। আপনাদের সাথে কথা শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। একটা কথা শেয়ার করি যে মানুষ সেকেন্ডে কিভাবে রং বদলায়। আমি সবসময় শুনছি, কিন্তু আমার লাইফে আমি কখনো এইভাবে ফেস করব আমি কখনো ভাবিনি। যাই হোক, আমার সেজো যা, সে হচ্ছে সরকারি জব করে প্রাইমারি স্কুলের। সেই কারণের জন্য আমাকে প্রথম অনেক কথা শুনতে হয়েছে। যাই হোক, যে সে সরকারি চাকরি করে। হ্যাঁ, তো তার রূপটা দেখা গেল যখন আমার সেজো ভাসুরও তখন ভালো একটা কোম্পানিতে ভালো পোস্টে জব করতো। আর যখন গত শবে বরাতে আমার সেজো ভাসুর যখন অসুস্থ হয়ে গেল, তখন তার রূপ আমরা সবাই আস্তে আস্তে দেখতে পারলাম। আমার সেজো ভাসুর যখন অসুস্থ, স্ট্রোক করলো, স্ট্রোক করার পর এক সাইড পড়ে গিয়েছিল। ফুল 1.5 মাস আমার বাসায় ছিল। ছড়ার্দি হসপিটালেও 1 সপ্তাহ মতো ভর্তি ছিল। আপনাদের ভাইয়া মানে একদম ইন টোটাল যা খরচ হয় একটা স্ট্রোক করা রোগীর পিছনে, তো আর কম খরচ না, সম্পূর্ণ কিছু দায়ভার সে নিয়ে সুস্থ যখন একটু হলো, তখন সে হচ্ছে ভাবি নিয়ে গেল, রাজবাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপর থেকেই তার উপরে হচ্ছে মানসিক প্রেশার, যে আমার বাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াবো, কি করব। হ্যাঁ, সবসময় তার মাথার কাছে, আমাদের বাসায় থাকা অবস্থায়ও দেখতেন যে সবসময় সে একদম পুরা একটা মানে মরার মতো মানুষ পড়ে থাকতো। মানে শুধু মুখের তার একটু ছিল, হ্যাঁ, মুখে কথা মানে হালকা পাতলা কথা বলতে পারতো, হাত পা নড়াতে পারতো না। তখনই তার মাথার কাছে যে সবসময় কান্না করতো, আমার কি হবে, আমার প্রিন্সের কি হবে, আমার কিছু করে দিয়ে যেতে পারলে না। হ্যাঁ, তারপরে আমার সেজো ভাসুরের নামে কিছু জমি ছিল রাজবাড়িতে। সেই জমি হচ্ছে তাকে বলে 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 তার মাথায় এমনভাবে ব্রেন ওয়াশ করছে, যাই হোক করে হচ্ছে সেদিন হচ্ছে বিক্রি করাইছে তাকে দিয়ে। 2টা জমি আছে, একটা জমি বিক্রি, যেটার দাম খুব বেশি, সেটা বিক্রি করাইছে। বিক্রি করায় বিশ্বাস করবেন না, 25 লাখ টাকা একদম সম্পূর্ণ তার মানে যার কাছে বিক্রি করছে, ওই ভাবিরা আবার ওইখানকার স্থানীয়, তো ওদের সাথে চীনা পরিচিত, তাদের বলে তার মানে ভাবির অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করছে। এদিকে ভাই আর তো মাথায় এত বেশি কাজ করে না, যেহেতু ভাইয়া স্ট্রোকের রুগী। তাকে যা বোঝানো হয় এখন ওই মানে কাদামাটির মতো, তাকে যেভাবে বোঝানো হয় সে সেভাবেই বোঝে। তো যাই হোক, তারপরে হচ্ছে তার নামে অ্যাকাউন্টে সব টাকা হচ্ছে নিয়ে নেয়। এইদিকে কথা বলতে বলতে আবার রান্নার কাছে চলে আসলাম, ওই কাজগুলো গুছায়ে। যাই হোক, তারপরে হচ্ছে সিমের বিচি দিয়ে হচ্ছে লাল মুরগির চামড়া দিয়ে রান্না করতেছি। আর আমি আজকে পারবো না, ও আপনাদের ভাইয়াও ভালোই বুঝতে পারছে যে আমি এমনিতে কাজে কামে খুবই কমা, মানে ধীরে সুস্থে করলে সবই পারি, কিন্তু তাড়াহুড়া করে কোনো কিছু পারি না। ও আজকে হেল্প করছে, সালাদটা কেটে ফেললো ওইদিকে, আর হচ্ছে টমেটোর একটা চাটনি বানিয়ে ফেললো। আপনাদের ভাইয়াই করছে, ওটাতে আমার কোনো হেল্প নেইনি। আর আমি শুধু মুরগিটা রান্না করছি, আর বাড়িতে যত আদার্স কাজ আছে সেগুলো সেরে নিলাম।
আর তারপরে যখন আসলে যেটা বললাম যে ভাবি এরকম করার পরে আমি আমরা আসলে এটাই গেস করছিলাম যে এরকমটাই হয়তো হইতে পারে। আমরা সাথে সাথে যেদিনকে জমি বিক্রি করার কথা শুনছি তার আগের দিনই আমরা রাজবাড়িতে চলে গিয়েছি যাতে এরকমটা না হয়। সত্যি সত্যি আমরা যেতে যেতেই দেখছি মানে জমির দাম আসছিল 25 লাখ টাকা, তার মধ্যে 15 লাখ টাকা ভাবির অ্যাকাউন্টে, ভাবি ভাইয়াকে বলছে যে তোমার অ্যাকাউন্টে নিলে সমস্যা হবে, তোমার এখন অ্যাকাউন্টে নেওয়ার দরকার নাই। যাই হোক ভুলভাল বুঝাই ভাবির অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। তারপরে আমরা যখন শোনার পর আপনাদের ভাইয়া বললো তুমি এই কাজ কেন করলে, এতে তো সমস্যা হবে পরবর্তীতে, বাকি যে টাকাটা এটা তোমার অ্যাকাউন্টে নাও। পরের দিন আপনাদের ভাইয়া ওষুধ কিনতে সকালে বাইরে গেছে, ওর প্রেশারের ওষুধ, হাই প্রেশারের ওষুধ ছিল না, ওইটুক টাইমের মধ্যে আবার বাকি টাকাটা ভাইয়াকে বুঝাইয়ে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়, মানে ওই জমির যে নিল তাদের কাছ থেকে, সেই লোকের কাছ থেকে। যাই হোক, নেওয়ার পরে বিশ্বাস করবেন না, মানে 20 মিনিটের মধ্যে সে আমাকে বলে কি যে তোমাদের ভাইয়াকে তোমরা যেখানে পারো সেখানে নিয়ে যাও, তোমাদের ভাইয়া এরকম অসুস্থ মানুষ, তারপরে শুধু ঝামেলা করে, এরকম মানুষ আমার রাখার কোনো দরকার নেই, তোমরা তোমাদের সাথে নিয়ে যাও, ঢাকায় নিয়ে যাবা না কোথায় রাখবা আমাদের দেখার দরকার নাই। আর ভাইয়া যে বাড়িতে যাবে, বাড়িতে যে থাকার মতো কোনো পরিস্থিতি নাই, কারণ বাড়িতে আমার দেবরের বউটা নেই। আমার দেবরের বউটা নিয়েও অনেক কাহিনী, সেও থাকে না। আমার শাশুড়ি মুরব্বী মানুষ, সে নিজেই অসুস্থ, সে আবার আরেকটা অসুস্থ রোগীকে কিভাবে টানবে। এই জন্য যাই হোক, এখন সেজো ভাইয়া মোটামুটি আমাদের বাসায় আসছে, আমাদের বাসায় এসেই এখন থাকে। তো চিন্তা করে দেখেন যে মানুষটা আজকে 18-19 বছর ধরে সংসার করতেছে, সেই মানুষটা কিভাবে 1 সেকেন্ডের মধ্যে, এখন ভাইয়া আমাদের এখানে এসেও আবার বলছে যে তুমি সব টাকা তোমার নামেই রাখো, শুধু মানে 25 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা তুমি আমাকে দাও, আমি 5 লাখ টাকা দিয়ে হয় বিজনেস করি, আর না হলে পরে আমি আমার ফিক্সড ডিপোজিট করে রেখে দিই, অন্তত 5 লাখ টাকা থেকে মাসে কিছু টাকা তো আমার আসবে। বলছে আমি যদি মরেও যাই একটা টাকাও আমি কখনো বের করব না, আমার মরার লাশ পড়বে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কখনো একটা টাকা বের হবে না। মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে মানুষ কিভাবে এরকম করতে পারে। যাই হোক, কথাটা অনেক লম্বা হয়ে গেছে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটু সাপোর্ট করেন, যেহেতু আমি একদম নতুন, আমাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই প্রত্যাশাই আবার পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।